Assalamu alaikum everyone. Welcome to Shafiq's English Corner. Dear viewers, আজ আমরা পার্ট 3 তে শিখব ফিউচার টেন্স। আপনি যদি এই ভিডিওতে নতুন হয়ে থাকেন তবে আমাদের আগের দুটি পর্ব অর্থাৎ প্রেজেন্ট এবং পাস্ট টেন্স দেখার জন্য আমাদের প্লেলিস্ট থেকে ঘুরে আসতে পারেন। তো প্রিয় শিক্ষার্থীরা, কথা না বাড়িয়ে আমরা শুরু করছি আমাদের আজকের পর্ব ফিউচার টেন্স। আমরা আগেই জানি যে প্রতিটি টেন্সের 4টি করে ভাগ থাকে। তো প্রথম ভাগে রয়েছে ফিউচার ইনডেফিনিট। একটা বাংলা সংজ্ঞা রয়েছে, খেয়াল করুন, ভবিষ্যৎকালে সাধারণভাবে কোনো কাজ করা হবে এরূপ বোঝায়। স্ট্রাকচার দেখুন, সাবজেক্ট, এরপর হচ্ছে শেল অথবা উইল, তারপর হচ্ছে ভার্বের বেস ফর্ম বা প্রেজেন্ট ফর্ম, তারপর একটি অবজেক্ট। আমরা এক্সাম্পল দেখব। প্রথমে হচ্ছে অ্যাফার্মেটিভ বা পজিটিভ সেন্টেন্স। আমি আগেই বলেছি যে আমরা প্রতিটি টেন্স থেকে একই সাথে পজিটিভ, নেগেটিভ, কোয়েশ্চেন বা ইন্টারোগেটিভ এবং প্যাসিভ সেন্টেন্স শিখব। তো প্রথমে হচ্ছে অ্যাফার্মেটিভ বা পজিটিভ সেন্টেন্স। আই শ্যাল ওপেন আ নিউ অ্যাকাউন্ট নেক্সট মান্থ, অর্থাৎ আমি পরের মাসে একটি নতুন অ্যাকাউন্ট খুলব। বিতে রয়েছে হি ওন্ট বি, অর্থাৎ হি উইল নট বি এবল টু গেট দ্য জব, অর্থাৎ সে চাকরিটি পেতে সমর্থ হবে না বা সে চাকরিটি পাবে না। উইল ইউ হেল্প মি ইন মাই ডেঞ্জার, আরেকবার, উইল ইউ হেল্প মি ইন মাই ডেঞ্জার, এটা কোয়েশ্চেন বা ইন্টারোগেটিভ সেন্টেন্স। অর্থ হচ্ছে তুমি কি আমার বিপদে সাহায্য করবে। দেখব একটা প্যাসিভ সেন্টেন্স। ইউর প্রবলেম উইল বি সলভড এনি ওয়ে, অর্থাৎ আপনার সমস্যাটি যে কোনোভাবে সমাধান হয়ে থাকবে। তো এটা হচ্ছে আমাদের প্যাসিভ মোড। এখানে খেয়াল করুন, আপনি নন, আপনার প্রবলেম, এটা একটা বস্তুবাচক সাবজেক্ট, তো যার নিজের কাজ করার ক্ষমতা নেই, এই জন্য এটাকে আমরা প্যাসিভ সেন্সে নিয়ে যাচ্ছি। অর্থাৎ ইউর প্রবলেম উইল বি সলভড এনিওয়ে। ধরুন এখানে বাই সামওয়ান, বাই মি, বাই হিম, বাই দেম, এই অংশটুকু আমরা লিখিনি, কারণ আধুনিক গ্রামারে প্যাসিভ সেন্সে সাধারণত এজেন্ট বা অবজেক্ট থাকে না। আমরা একটি নোট দেখব, খেয়াল করুন, আই এবং উই এর পর শ্যাল, বাকি সকল সাবজেক্টের পরে উইল ব্যবহৃত হয়। আবার বলি, আই এবং উই এর পর শ্যাল, বাকি সকল সাবজেক্টের ক্ষেত্রে উইল ব্যবহৃত হয়। তবে আধুনিক গ্রামারিয়ান যারা, সবার ক্ষেত্রেই উইল ব্যবহারের পরামর্শ দিয়ে থাকেন, কারণ আমরা জানি আজকাল সব কিছুতে কন্ট্রাকশন বা শর্ট ফর্ম ইউজ করা হয়। আই শ্যাল না বলে বলা হয় আল, যেমন ধরুন আই শ্যাল বি না বলে বলা হয় আল বি। তারপরে উই শ্যাল বি না বলে বলা হয় উইল বি, হিল বি, দেল বি, ইউল বি, এইভাবে বলা হচ্ছে। তো আমরা কন্ট্রাকশন ইউজ করি জন্য আমরা সবার ক্ষেত্রেই উইল ব্যবহার করতে পারি। ব্যবহার দেখুন, প্রথমে রয়েছে সাধারণ ভবিষ্যৎ বোঝাতে, অর্থাৎ যে কাজটা ভবিষ্যতে সিম্পলি ঘটবে। আই শ্যাল গো টু ঢাকা, সিম্পলি, খুব সাধারণভাবে, আমি ঢাকা যাব। সাথে আপনি টুমোরো বা নেক্সট মান্থ দিয়ে দিতে পারেন। 2, অনুমান, কোনো বিষয়ে অনুমান বা পূর্বাভাস বোঝাতে। দ্য প্রেসিডেন্ট উইল ইনাগুরেট দ্য ব্যাংক টুমোরো, অর্থাৎ আগামীকাল প্রেসিডেন্ট ব্যাংকটি উদ্বোধন করবেন। এটা অনুমান করা হচ্ছে আর কি, বা কোনো বিষয়ে বা এই বিষয়ে পূর্বাভাস দেওয়া হচ্ছে। 3, দৃঢ় ইচ্ছা, প্রতিজ্ঞা, অর্থাৎ মাস্ট, যেটাকে মিন করি আমরা, যে অবশ্যই ঘটবে এমনটি, দৃঢ় ইচ্ছা বা প্রতিজ্ঞা বোঝাতে। শ্যালের স্থানে উইল এবং উইলের স্থানে শ্যাল বসে। ব্যাপারটা কিন্তু খুবই চমৎকার। আবার বলি, দৃঢ় ইচ্ছা, প্রতিজ্ঞা বোঝাতে, অর্থাৎ যেই সেন্সটাকে আমরা মাস্ট বা অবশ্যই মিন করি আর কি, এই ধরনের ক্ষেত্রে শ্যালের পরিবর্তে উইল এবং উইলের পরিবর্তে কী হবে, শ্যাল বলবে। এক্সাম্পল দেখুন, আইল সি ইউ, আই উইল সি ইউ। আমরা সাধারণত আইল বলে থাকি, আইল, তো অথবা আল সি ইউ, আই উইল সি ইউ, আমি তোকে দেখে নিব। অথবা পার্টিকেল দেখুন,
আই উইল কিল ইউ, আমি তোকে খুন করব, আমি তোকে হত্যা করব। তো এই ক্ষেত্রে আমরা এই নট শ্যাল, এখানে আমরা শ্যালটা ব্যবহার করব না। অর্থাৎ এই বাক্য দ্বারা আমি কোনো কিছু ফোর্স করতেছি, এমফাসিস করতেছি যে আমি করবই, আমি তোকে দেখে নেব, ফোর্স করা হচ্ছে, আই উইল সি ইউ। অনুরূপভাবে এখানে দেখুন, তাহলে খেয়াল করুন আমরা কি দেখেছি যে শ্যালের বদলে উইল ব্যবহৃত হয়েছে। নিচেটা দেখবো আমরা, হি সাথে সাধারণত উইল হয়, তো এখানে দেখুন শ্যাল হয়েছে। হি শ্যাল নট বি আ ফুল, সে বোকা হবে না, অর্থাৎ সে অবশ্যই বোকা হবে না বা সে বোকা বনে যাবে না। তারপর হচ্ছে দে শ্যাল ডু দিয়ার ডিউটি, এখানে বলছে নট উইল, মানে উইল হচ্ছে না, অর্থাৎ তারা তাদের দায়িত্ব পালন করবেই, ফোর্স করা হচ্ছে, একদম কোনো বিষয়ে জোর দেওয়া হচ্ছে যে তারা তাদের দায়িত্ব পালন করবেই, তাদের ডিউটি পালন করবেই, এমনটি বোঝাচ্ছে। সেক্ষেত্রে কি বললাম আমরা, যে শ্যালের জায়গায় হচ্ছে উইল এবং উইলের জায়গায় হচ্ছে শ্যাল বসাবো। আচ্ছা, 4 কি রয়েছে, কন্ডিশন বা শর্ত বোঝাতে। তো কন্ডিশন বা শর্তের ক্ষেত্রে আমরা এই ফিউচার ইনডিফিনিট টেন্স ব্যবহার করতে পারি। খেয়াল করুন, আই শ্যাল গো ইফ হি কামস, এই যে ইফ হি কামস এই অংশ হচ্ছে আই শ্যাল গো, আমি যাব যদি তিনি আসেন। আমরা দেখব ফিউচার কন্টিনিউয়াস, ভবিষ্যতে কোনো কাজ কিছু সময় ধরে চলবে বা চলতে থাকবে এর বোঝায়। স্ট্রাকচার দেখুন, আগের মতোই সাবজেক্টের পর শ্যাল অথবা উইল হবে, নতুন করে যোগ হবে বি, নতুন করে যোগ হবে বি, এরপর V1, তারপর হচ্ছে এর সাথে একটা আইএনজি, তারপর হচ্ছে অবজেক্ট। তো প্রথম এক্সাম্পলটি হচ্ছে অ্যাফার্মেটিভ, আই শ্যাল বি লার্নিং ইংলিশ, আমি ইংরেজি শিখতে থাকবো। তারপর নেগেটিভ, শি ওন্ট বি ডুইং দ্য ওয়ার্ক, সে কাজটি করতে থাকবে না। সি কোয়েশ্চেন, উইল ইউ বি ওয়েটিং অ্যাট দি স্কুল গেট, অর্থাৎ আমাদের এই বাক্যটি হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স বা কোয়েশ্চেন, উইল ইউ বি ওয়েটিং অ্যাট দি স্কুল গেট, তুমি কি স্কুল গেটে অপেক্ষা করতে থাকবে। এরপর দেখবো আমরা প্যাসিভ, দিস প্রজেক্ট উইল বি বিং, এই যে আমি বলেছি আগেই ইং হলে বিং হয়। আচ্ছা, দিস প্রজেক্ট উইল বি বিং ফিনিশড বিফোর দ্য সামার বিগিনস, অর্থাৎ গ্রীষ্ম শুরু হওয়ার পূর্বেই এই প্রজেক্টটি শেষ হয়ে থাকবে। অর্থাৎ প্রজেক্টটি শেষ করবে না, শেষ হয়ে থাকবে, অন্য কেউ করবে। এখানে ধরুন বাই দ্য কোম্পানি, বাই দ্য কন্ডাক্টর, হ্যাঁ, বাই সামওয়ান ইত্যাদি আর কি। দেখবো আমরা ব্যবহার দেখবো, এটার ব্যবহার কোন কোন ক্ষেত্রে হয়ে থাকে। নাম্বার 1 হচ্ছে পুরো সময় ধরে চলবে এর বোঝালে আর কি। খেয়াল করুন, পুরো সময় ধরে চলবে এর বোঝালে প্রথমে রয়েছে কি, দেল বি, অর্থাৎ দে উইল বি, they'll be constructing the bridge all the year round, অর্থাৎ সারা বছর ধরেই তারা ব্রিজটি নির্মাণ করতে থাকবে। এই যে দেখুন, পুরোটা সময় ধরে, অর্থাৎ সারাটা বছর ধরে চলবে থাকবে। নির্ধারিত সময় ধরে চলবে বোঝাতে, নির্ধারিত সময়, খেয়াল করুন, ইউ উইল বি স্লিপিং দ্যাট টাইম, একটা সময় বলছে আর কি, ধরুন যে সকাল 8টা বা সকাল 10টা, তো বললাম যে তুমি তো সেই সময় পর্যন্ত ঘুমাতে থাকবে, তো ইউ উইল বি স্লিপিং দ্যাট টাইম, অর্থাৎ ওই সময় তুমি ঘুমাতে থাকবে। আমরা দেখব ফিউচারের পারফেক্ট মুড। 3 নাম্বার, ফিউচার পারফেক্ট টেন্স, ভবিষ্যতে কোনো কাজ নির্দিষ্ট সময়ে শেষ হয়ে থাকবে বা শেষ হয়ে যাবে এর বোঝায়। স্ট্রাকচার দেখুন, সাবজেক্ট হবে, আগের মধ্যে শ্যাল অথবা উইল হবে, সাথে নতুন করে হ্যাভ যোগ হবে, শ্যাল হ্যাভ, উইল হ্যাভ। এবার হচ্ছে V3, অর্থাৎ ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, সাথে একটি অবজেক্ট। এক্সাম্পল কি, উই শ্যাল হ্যাভ ক্যান্সেল দ্য মিটিং, উই শ্যাল হ্যাভ ক্যান্সেল দ্য মিটিং, অর্থাৎ আমরা মিটিংটি বাতিল করে থাকব বা বাতিল করে দিব, এমনটি বোঝাচ্ছে। হি ওন্ট হ্যাভ কমপ্লিটেড দ্য ওয়ার্ক, তিনি কাজটি শেষ করে থাকবেন না বা তার কাজটি শেষ করা হয়ে উঠবে না। একটা কোয়েশ্চেন দেখেন, উইল দ্য স্টুডেন্ট হ্যাভ পার্টিসিপেটেড ইন দ্য কনটেক্সট, আরেকবার, উইল দ্য স্টুডেন্ট হ্যাভ পার্টিসিপেটেড ইন দ্য কনটেক্সট, অর্থাৎ শিক্ষার্থীরা কি এই প্রতিযোগিতায় অংশ নিয়ে থাকবে। এটা প্যাসিভ দেখবো আমরা, স্মোকিং সিগারেটস উইল হ্যাভ বিন ব্যান্ড হিয়ার ফর এভার,
অর্থাৎ এখানে চিরতরে ধূমপান করা অর্থাৎ সিগারেট পান করা নিষিদ্ধ হয়ে থাকবে। এই দিকে খেয়াল করুন, আমরা জানি যে প্যাসিভ হলেই যদি হ্যাভ হ্যাজ থাকে সেক্ষেত্রে একটা বিন যোগ করতে হয়। এই যে হ্যাভের কারণে এখানে একটা বিন যোগ হয়েছে এবং বিতিরি হয়েছে। নোট দেখুন, এক্ষেত্রে দুটি কাজের মধ্যে পূর্বেরটি ফিউচার পারফেক্ট এবং পরেরটি ফিউচার ইনডেফিনিট বা প্রেজেন্ট ইনডেফিনিট হয়ে থাকে। ওকে, আমরা একটা এক্সাম্পল দেখি। I shall have done the work before my father comes। এই যে দেখুন my father comes, অর্থাৎ my father comes এটা হচ্ছে প্রেজেন্ট ইনডেফিনিট। আমি আমার কাজটি শেষ করে থাকব আমার বাবা আসার আগেই বা বাবা আসার পূর্বেই। এটাকে আমরা আবার my father will come লিখতে পারি, my father will come লিখতে পারি। আরও একটি এক্সাম্পল দেখুন, you will have bought the tickets before the train arrives। অর্থাৎ ট্রেনটি আসার আগেই তুমি টিকিট ক্রয় করে থাকবে বা টিকিট কিনে থাকবে। আবার আমরা এখানে দ্য ট্রেন উইল অ্যারাইভও লিখতে পারি। আসুন ব্যবহার, সম্ভাবনা বা অনুমান বোঝাতে, অর্থাৎ সম্ভাবনা বা অনুমান বোঝাতে আমরা ফিউচার পারফেক্ট টেন্স ব্যবহার করতে পারি। ইউ উইল হ্যাভ রিসিভড মাই ইমেল ইন টাইম, অর্থাৎ এটা হচ্ছে সম্ভাবনা বোঝাচ্ছে আর কি, বা অনুমান করা হচ্ছে যে তুমি আমার ইমেলটি ঠিক সময়ে রিসিভ করে থাকবে বা পেয়ে থাকবে। নাম্বার 2 হচ্ছে সময় নির্দেশক হলে, যদি কোনো সময় মিন করা হয় সেক্ষেত্রে আমরা ফিউচার পারফেক্ট ব্যবহার করতে পারি। বাই দ্য এন্ড অফ দ্য নেক্সট মান্থ, পরবর্তী মাসের শেষের দিকে, হি উইল হ্যাভ বিন ইন কানাডা ফর 5 years, অর্থাৎ তার কানাডায় থাকা 5 বছর পূরণ হয়ে যাবে বোঝাচ্ছে আর কি, অর্থাৎ সে 5 বছর ধরে কানাডায় থাকবে, এটা আগামী মাসের শেষ দিক পর্যন্ত। আমরা দেখব ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, অর্থাৎ আমাদের টেন্সের একদম সর্বশেষ ধাপ 12 নম্বর যে ধাপ সেটা হচ্ছে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। বাংলা সংজ্ঞাটা খেয়াল করুন, ভবিষ্যতে কোনো কাজ শুরু হয়ে দীর্ঘ সময় ধরে চলতে থাকবে এর বোঝায়। স্ট্রাকচার আসি, সাবজেক্ট প্লাস শ্যাল অথবা উইল প্লাস হচ্ছে হ্যাভ বিন, তারপর হচ্ছে V1 অর্থাৎ ভার্বের বেস ফর্ম, তার সাথে একটা আইএনজি এবং একটা অবজেক্ট। আমরা জানি সমস্ত কন্টিনিউয়াসের ক্ষেত্রে এই অংশটুকু হয় আর কি, অর্থাৎ V1 প্লাস আইএনজি হয়ে থাকে। এক্সাম্পল প্রথমে হচ্ছে অ্যাফার্মেটিভ বা পজিটিভ সেন্টেন্স, উই উইল হ্যাভ বিন লার্নিং ইংলিশ ফর 3 months, আমরা 3 মাস ধরে ইংরেজি শিখতে থাকব। বি নেগেটিভ, জন won't have been listening to music, অর্থাৎ জন মিউজিক শুনতে থাকবে না, গান শুনতে থাকবে না। একটা কোয়েশ্চেন দেখব, উইল দে হ্যাভ বিন ওয়াশিং দ্য ফ্লোর টিল ইট লুকস টাইডি, অর্থাৎ রুমটি ঝকঝকে দেখানো আগ পর্যন্ত বা পরিচ্ছন্ন দেখানো আগ পর্যন্ত তারা কি এটি ধুইতে থাকবে বা ধৌত করতে থাকবে। আরেকবার পড়ছি, উইল দে হ্যাভ বিন ওয়াশিং দ্য ফ্লোর টিল ইট লুকস টাইডি। দেখবে একটা প্যাসিভ, দ্য কার উইল হ্যাভ বিন বিং ওয়াশড ইন দ্য মিন টাইম, ইতিমধ্যেই গাড়িটি ধোয়া হয়ে থাকবে, অর্থাৎ ধৌত করা হয়ে থাকবে আর কি। তো খেয়াল করুন, আমরা চেষ্টা করেছি প্রতিটি টেন্সের সাথে একটি করে প্যাসিভ সেন্টেন্স লিখে দেওয়ার জন্য, কারণ আজকাল প্যাসিভ সেন্টেন্স আমরা খুব বেশি ব্যবহার করে থাকি। আমরা একটা নোট দেখব, ভবিষ্যৎকালে দুটি কাজের মধ্যে যে কাজটি আগে চলতে থাকবে তা ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস, এবং যেটি পরে হবে তা সরাসরি হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। খেয়াল করুন, আই শ্যাল হ্যাভ বিন ড্রয়িং আ পিকচার বিফোর ইউ গো টু বেড, অর্থাৎ তুমি ঘুমোতে যাওয়ার আগে আমি একটা ছবি আঁকতে থাকব। এই যে বিফোর ইউ গো টু বেড অংশটুকু হচ্ছে সিম্পলি প্রেজেন্ট ইনডিফিনিট, আর বিফোরের আগে অংশটা হচ্ছে আমাদের ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। দে উইল হ্যাভ বিন রাইটিং টিল দ্য টাইম ফিনিশেস, ধরুন পরীক্ষা হল বোঝাচ্ছে আর কি, তারা
সময় শেষ হয়ে যাওয়া পর্যন্ত লিখতে থাকবে। দে উইল হ্যাভ বিন রাইটিং টিল দ্য টাইম ফিনিশেস। তো বন্ধুরা, এই হচ্ছে আমাদের সম্পূর্ণ টেন্স। আমি খুব চেষ্টা করেছি আপনাদের জন্য 3 ধাপে, অর্থাৎ প্রেজেন্ট, পাস্ট এবং ফিউচার 3 ধাপে শিখিয়ে দেওয়ার জন্য। আশা করছি ভিডিওটি ভালো লেগেছে। আপনারা যদি আরও নতুন কোনো টপিকের উপর ভিডিও দেখতে চান তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। এছাড়াও আমার ভিডিও নিয়ে বা আমার উচ্চারণ বা শব্দচয়ন নিয়ে যদি কোনো অভিযোগ কিংবা পরামর্শ থাকে সেটাও আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। সো থ্যাংকস ফর ওয়াচিং, and if you wanna catch me more, please subscribe my YouTube channel. Thanks again.